ডক্টর ইউনূসের আজকের ভাষণের মোটা দাগে সমালোচনা দুটি। প্রথম সমালোচনাটি, তিনি অনেকগুলো কমিশন করেছেন, কমিশনের কথা বলেছেন, 6টি কমিশনের কথা বলেছেন, কিন্তু এর মধ্যে শিক্ষা কমিশনের উল্লেখ নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, শিক্ষা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং শিক্ষা কমিশনের উল্লেখ নেই কেন? এই সমালোচনাটার বিষয়ে আমার ধারণা যে শিক্ষা নিয়ে ডক্টর ইউনূসের নিশ্চয়ই অন্য কোনো পরিকল্পনা আছে। শিক্ষার দায়িত্বে ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো একজন বিজ্ঞ মানুষ আছেন, নিশ্চয়ই এটা নিয়ে তার কোনো পরিকল্পনা আছে, সেটা অল্প সময়ের মধ্যেই নিশ্চয়ই প্রকাশিত হবে। শিক্ষা কমিশন না থাকার ক্ষেত্রে আমার এটা নিজস্ব ধারণা, আমি কারোর সাথে কথা না বলেই নিজের থেকেই বললাম কথাটা। তারপরে আমার এটা একটা সমালোচনা থাকলো যে শিক্ষা কমিশন অথবা শিক্ষা বিষয়ে এই পুরো ভাষণে সুনির্দিষ্ট করে তার কাছ থেকে বক্তব্য প্রত্যাশিত ছিল, যদিও স্বাস্থ্য এবং শিক্ষায় বাজেট বাড়ানোর কথা তিনি বলেছেন তার ভাষণে। এটা একটা। আরেকটি খুব বড় সমালোচনা, খুব গুরুতর সমালোচনা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ দিচ্ছেন জাতির উদ্দেশ্যে, তিনি তার সেই ভাষণে কাউকে গালাগালি করছেন না, কাউকে বিষোদ্গার করছেন না। শেখ হাসিনা সরকারের নাম উল্লেখ করতে গিয়ে সর্বোচ্চ যে শব্দ ব্যবহার করছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বা ফ্যাসিস্ট হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন দমনে সারা 15 বছর ধরে তো এটা করেছেনই, শেষ 22 দিনের আন্দোলনে যেভাবে গুলি করে মানুষ হত্যা করিয়েছেন, কোনো মানুষের পক্ষে এইভাবে গুলি করে মানুষ হত্যা করানো সম্ভব নয়। শেখ হাসিনা সেই নির্দয়, নির্মম, নিষ্ঠুর, অমানবিক হত্যাকাণ্ড সংগঠিত করে পালিয়েছেন। ডক্টর ইউনূস যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা বলছেন, হাসিনা সরকার বলছেন, এটা আসলে শেখ হাসিনার প্রশংসা করা। ডক্টর ইউনূসের কোনো অধিকার নাই শেখ হাসিনার মতো এরকম একজন দানবকে, এরকম একজন হত্যাকারীকে ফ্যাসিস্ট হাসিনা সরকার বলে প্রশংসা করার। আমার তীব্র প্রতিবাদ এই শব্দের প্রতি। শেখ হাসিনা মানুষ খুন করেছেন, শেখ হাসিনা মানুষ খুন করিয়েছেন, শেখ হাসিনা মানুষকে অপহরণ করিয়েছেন, গুম করিয়েছেন, গুম ঘরে নিয়ে হত্যা করিয়েছেন, গুম যারা হয়েছেন তাদের আত্মীয় পরিজনদের ডেকে নিয়ে অভিনয় করেছেন। মানে শেখ হাসিনার মতো এই রকম দানবীয় স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে খুব কম আছে। আপনাদের কাছে মনে হতে পারে পৃথিবীর ইতিহাসের বহুজনের আপনারা নাম শুনেছেন, আমি যখন পৃথিবীর ইতিহাসের কথা বলছি তখন মনে হবে যে না, এর চেয়ে বহু দানব আছে। কিন্তু বহু দানব আছে, কিন্তু শেখ হাসিনা তাদের মধ্যে অন্যতম দানব। যে দানব 22 দিনের আন্দোলনে 7-8 দিনের মধ্যে 700-800 মানুষ খুন করেছেন, নির্দয়ভাবে খুন করেছেন। সেনাবাহিনীকে আরও খুন করতে বলেছেন, অর্ডার দিয়েছেন, সেনাবাহিনী তার নির্দেশ মানেনি বলে খুনের সংখ্যা কম আছে, মৃত্যুর সংখ্যা কম আছে, জীবন নেয়ার সংখ্যা কম আছে। তো সেই শেখ হাসিনাকে ডক্টর ইউনূস যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে সর্বোচ্চ ফ্যাসিস্ট শব্দ ব্যবহার করেন, এটা হয়ে যায় হাসিনার জন্য প্রশংসাসূচক শব্দ। তো নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে শেখ হাসিনা বিষয়ক প্রশংসাসূচক শব্দ কেউ শুনতে চান না, কিন্তু তারপরও ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কথাটি বলছেন। তার কারণ তিনি নিজে একজন শিক্ষক, নিজে শান্তিতে নোবেল বিজয়ী, নিজে পৃথিবীর ইতিহাসের সকল বড় বড় পুরস্কার অর্জন করেছেন তার ব্যক্তিত্ব দিয়ে, তার কাজ দিয়ে, তার মানবতার পক্ষে কথা বলে। সেই কারণে তিনি শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে বিষোদ্গার করেন না, গালাগালি করেন না, তাকে সর্বোচ্চ ফ্যাসিস্ট সরকার বলে সম্বোধন করেন। এই দুটি আলোচনা বা সমালোচনার বাইরে ডক্টর ইউনূসের বক্তব্য থেকে আর আমরা কী পেলাম? সাধারণ জনমানুষের যে প্রত্যাশা সংস্কার করতে হবে, সেই সংস্কারের জায়গাটাতে মোটামুটি একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাওয়া গেল। নির্বাচন কমিশন বিষয়ে সংস্কারের জন্য আমরা নাম পেলাম বদিউল আলম মজুমদার। বদিউল আলম মজুমদার এই কাজের জন্যে বাংলাদেশের সবচেয়ে যোগ্য মানুষদের একজন, অথবা অন্যতম প্রধান যোগ্য মানুষ। কেন বদিউল আলম মজুমদার সম্পর্কে এই কথা বলছি এই কারণে
যে এই যে যারা নির্বাচন করতে যান তাদের যে হলফনামা জমা দিতে হয়, তাদের সম্পদের যে তথ্য প্রকাশ করতে হয়, এই কৃতিত্বটি কার জানেন? এই কৃতিত্বটি সুজনের। সুজন মানে বদিউল আলম মজুমদারের। বহুদিন ধরে ফাইট করে 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 আদালত পর্যন্ত গিয়ে এর সাথে লেগে থেকে থেকে এটা শেষ পর্যন্ত অর্জন করেছেন যে নির্বাচনে যারা অংশ নেবেন তারা তাদের হলফনামা দিতে বাধ্য, সম্পদের হিসাব দিতে বাধ্য, কার কারটি মামলা আছে সেটা দিতে বাধ্য। যে কারণে যে 5-7 হাজার গুণ সম্পদ বেড়েছে, এই তথ্যগুলো এখন পাওয়া যায়। নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ভোটের হিসেব প্রকাশ করতে হয়। শতভাগ ভোট, মারা যাওয়া মানুষের ভোট, এইগুলো সব বদিউল আলম মজুমদাররা যে সুজনের পক্ষ থেকে কাজ করেছেন, সেই কাজের ফলস্বরূপ আমরা এই জিনিসগুলো জানতে পারি। তার মানে বোঝেন যে মানুষটি কত গুরুত্বপূর্ণ। এখন তিনি নির্বাচন কমিশন সংস্কারের দায়িত্ব পেয়েছেন। নিশ্চয়ই আশা করা যায় যে এই জায়গাটিতে খুবই ভালো কাজ হবে। জনপ্রশাসন সংস্কারের জন্য মুহিত চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন, অত্যন্ত যোগ্য দক্ষ মানুষ। ইফতেখারুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছেন, খুবই যোগ্য মানুষ, এবং টিআইবির নেতৃত্ব দিচ্ছেন খুবই যোগ্যতার সঙ্গে। স্বাধীন মালিককে সংবিধান বিষয়ে সংশোধন করার জন্য, সংবিধান বিষয়ক কমিশনের জন্য, সংস্কারের জন্য তাকে দায়িত্ব দিয়েছেন, খুবই যোগ্য আইনজীবী। অর্থাৎ যে সমস্ত মানুষ আমাদের সমাজে সবচেয়ে যোগ্য, দক্ষ, কর্মঠ, সেই সমস্ত মানুষদেরকে ডক্টর ইউনূস দায়িত্ব দিয়েছেন। তো আশা করা যায় যে এই জায়গার থেকে সংস্কারের সুনির্দিষ্ট দিক নির্দেশনা আসবে এবং পরবর্তীতে হবে এগুলোকে বাস্তবায়ন করা। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একটি অভিযোগ অনেকেই করেন, কেউ করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র শিক্ষার্থীদের গুরুত্ব দিয়ে কথা বলেন, অন্যদের গুরুত্ব দেন না। কারণ এই আন্দোলনে শিক্ষার্থী ছাড়াও অন্যদের খুব ব্যাপকভাবে অংশগ্রহণ ছিল। আমার ধারণা আজকের ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে পূর্বের যে সমালোচনাটি ছিল, সেই সমালোচনার জায়গাটি তিনি আজকে দূর করেছেন বলতে তিনি ছাত্র জনতার কথা বলেছেন, দেশের সাধারণ মানুষের কথা বলেছেন, শ্রমিকের কথা বলেছেন, যারা এই আন্দোলনে অংশ নিয়েছিল তাদের সবার স্বীকৃতির প্রসঙ্গ তার কথায় আজকে আছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম ভাষণটির চেয়ে দ্বিতীয় ভাষণটি আরও অনেক বেশি সুনির্দিষ্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে যার যার জায়গা থেকে সংস্কারের কথা বলেছেন, কাজ করার কথা বলেছেন, সহযোগিতা চেয়েছেন, সবার অংশগ্রহণ চেয়েছেন, সমালোচনা চেয়েছেন, কিন্তু কাউকে বিষোদ্গার করেননি। সর্বোচ্চ শব্দ ব্যবহার করেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস নানা কারণে পৃথিবীতে আলোচিত। একটি তার কাজ দিয়ে আলোচিত, তার যে ক্ষুদ্র ঋণ সেটা দিয়ে তিনি আলোচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীতে আলোচিত তার যে সামাজিক ব্যবসা তত্ত্ব সেটা নিয়ে আলোচিত। গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্র ঋণ, এই কার্যক্রমের কারণে, ক্ষুদ্র ঋণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কারণে তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। এখনও প্রতি বছর একবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনায় আসে যে তিনি দ্বিতীয়বার নোবেল পাবেন কি পাবেন না। সামাজিক ব্যবসা তত্ত্বের জন্য নাম আসে, তিনি নোবেল পাবেন কি পাবেন না। বাংলাদেশের মতো একটি দেশে দানবীয় স্বৈরাচারের পতনের পরে যে বিশৃঙ্খল প্রশাসন, বিশৃঙ্খল বাংলাদেশ, সেই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতা তার হাতে দায়িত্ব দিয়েছেন। সেই ছাত্র জনতার দায়িত্ব নিয়ে তিনি যদি এই ক্ষেত্রে যে প্রক্রিয়াতে সামনে এগোচ্ছেন, সেই প্রক্রিয়াতে সামনে এগিয়ে যদি এটাকে সফল করতে পারেন, সারা পৃথিবীর বুকে যদি বাংলাদেশের পরিস্থিতিটা দিতে পারেন আরেকবার, যে তিনি কঠিন সময়ে দায়িত্ব নিয়ে বাংলাদেশের সব ক্ষেত্রে সংস্কার করে বাংলাদেশকে একটা সঠিক লাইনে নিয়ে এসেছেন, তাহলে কিন্তু আপনারা যত রাগী করেন, যত গোস্বাই হন, পালিয়ে গিয়ে আপনি যত গোস্বা করেই বসে থাকেন না কেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু দ্বিতীয়বার নোবেল পুরস্কার পেলেও পেতে পারেন। যাই হোক, নোবেল আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বড় পুরস্কার নয়, তিনি তার চেয়েও বড় বড় স্বীকৃতি ইতিমধ্যেই পেয়ে গেছেন। এখন এই জায়গাটিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরীক্ষা যে তিনি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন কি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের মোটা দাগে দুটি সমালোচনার পাশাপাশি আর যে সমস্ত জায়গা নিয়ে কথা বলে শেষ করি, একটি হচ্ছে পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত সক্রিয় হয়নি। পুলিশ প্রশাসনকে সক্রিয় করা দরকার, স্বরাষ্ট্র উপদেষ্টার সক্রিয় হওয়া দরকার। এরা যদি সক্রিয় হয় তাহলে অনেকগুলো কাজ সহজ হয়ে যাবে। জনমনে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা আছে,
সেই জায়গাটা দূর হবে। স্বাস্থ্য উপদেষ্টাকে আরেকটু দৃশ্যমানভাবে সক্রিয়, আরেকটু নয় অনেকটা দৃশ্যমানভাবে সক্রিয় হতে হবে। সবাইকেই কাজ করতে হবে, কিন্তু এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। আরেকটি কথা বলে শেষ করি আজকের আলোচনাটি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকারটি 700-800 মানুষের রক্ত, কয়েকশো মানুষের দৃষ্টি হারানো, কয়েক হাজার মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে গঠিত হওয়া সরকার। সেই সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে শহীদ পরিবারদের সম্মাননা দিবে, শহীদদের স্মরণ করবে, শহীদ পরিবারকে সম্মাননা দিবে। এর জন্য বাজেট ধার্য করা হয়েছে 5 কোটি টাকা। অনেকে বলছেন এই 5 কোটি টাকা যদি 500 শহীদ পরিবারকে 1 লক্ষ টাকা করে দেয়া হতো, তাহলে 500 পরিবার এই টাকাটা পেত। খুব ভালো কথা, কিন্তু একটু অন্যভাবে ভাবেন না। শেখ হাসিনা যে এই 700-800 মানুষকে হত্যা করে গেছে, শহীদ করে গেছেন, আপনারা কি এই মানুষদের স্মরণ করা হোক সেটা চান না? এই পরিবারগুলোকে স্মরণ করা হোক, শ্রদ্ধা জানানো হোক রাষ্ট্রীয়ভাবে, আপনারা কি সেটা চান না? নিশ্চয়ই চান ধরে নেব। তাহলে এই সমালোচনাটাকে ওইভাবে না করে সরকারের কাছে দাবি করেন 5 কোটি টাকা করে, 5 কোটি টাকা অনুষ্ঠান খরচের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এর মানে কিন্তু এই নয় যে 5 কোটি টাকাই খরচ হয়ে যাচ্ছে। কত খরচ হবে সেটা পরবর্তীতে জানা যাবে, ট্রান্সপারেন্টলি নিশ্চয়ই হিসেব পাওয়া যাবে। কিন্তু আপনাদের কাছে অনুরোধ যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে এই 5 কোটি টাকা খরচ করবে, এখান থেকে 1 কোটি টাকা করে না, 1 লাখ টাকা করে দেওয়ার সুপারিশ না করে আপনারা এই সুপারিশ করেন না কেন যে যতজন শহীদ হয়েছেন, যতজন মানুষকে শেখ হাসিনা গুলি করে হত্যা করিয়েছে, তাদের সবাইকে 25 লক্ষ বা 50 লক্ষ করে টাকা দিতে হবে সেই পরিবারকে, বা আরও বেশি হতে পারে টাকার পরিমাণ। রাষ্ট্রীয়ভাবে এদের জন্য বাজেট থাকতে পারে 100 কোটি টাকা, যে এই পরিবারকে দেয়া হবে। এই পরিবারগুলোকে এককালীন টাকা দেওয়া হবে 20 লাখ 25 লাখ, পরিবারকে ভাতা দেওয়া হবে প্রতি মাসে 20,000 25,000 30,000 টাকা করে। আপনারা এই দাবিটা করেন, আমি এই দাবিটি করছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে এই দাবিটি আমি করছি। 5 কোটি টাকা খরচ করে যে সম্মাননা, যে সম্মানের আয়োজন করছেন, শহীদদের স্মরণ করছেন, সেটাকে সমর্থন করছি। কিন্তু পাশাপাশি একই সঙ্গে শহীদ পরিবারগুলোকে মোটা অঙ্কের একটা এককালীন অর্থ বরাদ্দ দেন, অনুদান দেন তাদেরকে। আর মাসে মাসে পরিবারের সদস্যদেরকে 20,000 25,000 30,000 বা 50,000 এরকম একটা টাকার ব্যবস্থা করেন, যে আগামী 10 বছর, আগামী 20 বছর তারা এই টাকাটা পেয়ে যাবে। তাদের পরিবারের সদস্যরা উপার্জন ক্ষম যখন হবে তখন তারা এই টাকাটা পাওয়া বন্ধ হবে, কিন্তু আগামী 20 বছর তারা এক নাগারে এই টাকাটা পেয়ে যাবে। এরকম একটা আইন করে এরকম করে দিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, তাহলে তো ওই 5 লক্ষ টাকা, 5 কোটি টাকা 1 লক্ষ টাকা করে দেওয়ার ব্যাপার আসবে না। আগে আমরা যারা কথা বলতে পারতাম না, চেষ্টা করতাম বলতে, বহু ভয় ভীতি মাথায় নিয়ে, আর যারা তোষামতকারী ছিলেন, যারা তল্পিবাহক ছিলেন, যারা সুবিধাভোগী ছিলেন, যারা প্রোপাগান্ডা চালাতেন, তারা এখন কথা বলছেন। এটাকে আমি সাধুবাদ জানাই। ছাত্র জনতার রক্ত দিয়ে ওই তল্পিবাহক, তোষামতকারী, সুবিধাভোগী প্রোপাগান্ডাবাজদের জন্যও কথা বলার সুযোগ করে দিয়ে গেছে। সেই সুযোগ নিয়ে তারা কথা বলছে, বুদ্ধি পরামর্শ দিচ্ছে। অন্তত শহীদদের 1 লক্ষ টাকা করে দিতে বলেছে। তারা এই দাবি করেনি যে তোষামতকারী, প্রোপাগান্ডাবাজ, ধান্দাবাজরা, বাটপাররা আগে সরকারের থেকে টাকা পেত, এখন তো তারা সরকারের থেকে টাকা পায় না। তাহলে তারা তো এই দাবিও করতে পারতেন যে 5 কোটি টাকা এই অনুষ্ঠানে খরচ না করে এই তোষামতকারী, তল্পিবাহক, ধান্দাবাজ, বাটপারদেরকে 1 লাখ টাকা করে দেয়া হোক। যদি যে যাই হোক, তারা যেহেতু এই দাবি করেননি, সেই কারণে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। শেষ করি ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য দিয়ে, ভাষণ দিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে নতুনভাবে গড়ার স্বপ্ন নিয়ে দায়িত্ব নিয়েছেন, সেই অনুযায়ী এগোচ্ছেন। জনমানুষের অনেকের প্রত্যাশার সঙ্গে, হয়তো গতির প্রত্যাশার সঙ্গে তাল মেলাতে পারছেন না, সেটাও আমার ধারণা আগামী দিনগুলোতে পারবেন। যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে টুকটাক ব্যবস্থা নিতে শুরু করলেই এই বিশৃঙ্খলা আর থাকবে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নীতি নৈতিকতা, একটা ভ্যালুজ, নীতি নৈতিকতার যে সমাজ, সেই সমাজটি প্রতিষ্ঠা করে যাচ্ছেন।
যে কাজ করার জন্য কাউকে গালি দেওয়াটা জরুরি না, তার অপকর্মটা তুলে ধরা জরুরি, কিন্তু গালাগালি করাটা জরুরি নয়। কাজই তার প্রমাণ। ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে সারাদিন ধরে গালাগালি করতে পারতেন, তিনি সেই দিকে হাঁটছেন না। শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দিচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন তার দানবীয় কর্মকাণ্ডের কথা, আর নিজে কাজ করছেন। নিজের কাজ দিয়ে শেখ হাসিনার অপকর্মের জবাব দিচ্ছেন। বাংলাদেশে এটাই প্রতিষ্ঠিত হওয়া দরকার। শেখ হাসিনা যে নৈতিকতাকে নির্বাসনে পাঠিয়েছিল, শেখ হাসিনাকে আইনের শাসনকে নির্বাসনে পাঠিয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস সেই নৈতিকতা এবং আইনের শাসন ফিরিয়ে আনার চেষ্টা করছেন। নৈতিকতা ইতিমধ্যেই অনেকটা ফিরিয়ে এনেছেন, আইনের শাসন ফিরিয়ে আনার পথে আছেন। নিশ্চয়ই তিনি সফল হবেন।